ধরে নেওয়া যাক যে এই একটা উপবৃত্তাকার কক্ষপথ, একটা উপবৃত্তাকার কক্ষপথ, সূর্য আছে কোনো একটা ফোকাসে, এখানে আছে সূর্য, এবং সূর্যকে কেন্দ্র করে কোনো একটা গ্রহ এই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এখন উপবৃত্তাকার কক্ষপথটা আমি বোর্ডের উপরে এঁকেছি তাই এইটুকু বলে মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে গ্রহ নক্ষত্রগুলোর গতিপথ যদি বিচার করা হয় তাহলে এই উপবৃত্তটার আকারটা অত্যন্ত বড় হবে, প্রচন্ড বড় হবে উপবৃত্তের আকার। পৃথিবী যদি ধরে নাও তাহলে সূর্য থেকে গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার, যেটা নেহাতি কম দূরত্ব নয়, প্রচুর দূরত্ব। ঠিক আছে, কারণ ধরা যাক কোনো একটা টাইমে কোনো একটা গ্রহ এইরকম একটা বিন্দুতে ছিল, এইখানে, এটা হচ্ছে প্রাথমিক অবস্থান, ধরে নিচ্ছি আই আই অবস্থানে ছিল। এইখান থেকে খানিক সময় পরে, খুব অত্যন্ত ক্ষুদ্র পরিমাণ সময় পরে, পৃথিবীতে পুরো পথটা ঘুরতে 365 দিন টাইম লাগে। ঠিক আছে, অত্যন্ত ক্ষুদ্র সময় মানে 1 সেকেন্ডেরও হয়তো কয়েক কোটি ভাগের 1 ভাগ, প্রায় শূন্যের কাছাকাছি সময়। এইটুকু সময় কতটা দূরত্ব যাবে? কোন একটা গ্রহ এখান থেকে অত্যন্ত সামান্য দূরত্ব যাবে, যেহেতু কক্ষপথটা অনেক বিশাল বড়। আচ্ছা, অত্যন্ত সামান্য দূরত্ব যদি যায়, সামান্য দূরত্বটা তো আর এই ছবিতে আঁকা সম্ভব নয়, তাহলে ধরে নিচ্ছি অত্যন্ত ক্ষুদ্র টাইমে এত দূর পর্যন্ত এলো। এটা হচ্ছে এফ। আই মানে হচ্ছে ইনিশিয়াল, এফ মানে হচ্ছে ফাইনাল। ঠিক আছে, এই আই থেকে এফ পর্যন্ত যেতে, আই থেকে এফ পর্যন্ত যেতে ওর যে সময় লেগেছে, অত্যন্ত ক্ষুদ্র সময় লেগেছে, ক্ষুদ্র সময়টা হচ্ছে ডেল্টা টি। অত্যন্ত ক্ষুদ্র সময় এইটুকু দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এর যেটা সংযোজক সরলরেখা যখন ইনিশিয়াল প্রাথমিক অবস্থানে ছিল, তখন সূর্য থেকে যে সংযোজক সরলরেখাটা, এটা হচ্ছে সংযোজক সরলরেখা। যখন ফাইনাল এই ডেল্টা টি অত্যন্ত ক্ষুদ্র সময় পরে যখন এফ ফাইনাল অবস্থানে এলো, তখন সংযোজক সরলরেখা কোনটা? এই সংযোজক সরলরেখা। এবং এই যে সংযোজক সরলরেখাটা, সংযোজক সরলরেখাটা যত সময় যাবে কেন্দ্রে অর্থাৎ সূর্যতে খানিকটা কোণ উৎপন্ন করবে, বা গ্রহটার খানিকটা কৌণিক সরণ হয়েছে। কতটা কৌণিক সরণ না, যেহেতু সময়টা অত্যন্ত ক্ষুদ্র ডেল্টা টি, তাহলে এই কৌণিক সরণ এইটাও কিন্তু অত্যন্ত ক্ষুদ্র হবে, ধরে নিচ্ছি ডেল্টা থিটা। অত্যন্ত ক্ষুদ্র পরিমাণ কৌণিক সরণ হয়েছে, কৌণিক সরণটা হচ্ছে ডেল্টা থিটা পরিমাণ কৌণিক সরণ হলো। আমাকে কি বার করতে হবে না, সমান সমান সময় অবকাশে সমান সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তার মানে এই সূর্য আর গ্রহটার সংযোজক সরলরেখাটা ডেল্টা টি সময় পরে এখানে এসে মাঝখানের ক্ষেত্রফলটা নির্ণয় করা হচ্ছে মেন কাজ। ক্ষেত্রফলটা নির্ণয় করব কিভাবে? এখন এই যে আই আর এফ বিন্দু, এটা অত্যন্ত কাছাকাছি অবস্থিত। ঠিক আছে, তাই কি করা হলো, এই আই থেকে এফ এর উপর একটা লম্ব কল্পনা করে নাও, একটা গড় লম্ব কল্পনা করো। আচ্ছা, এই যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, বৃত্তাকার কক্ষপথে ব্যাসার্ধটা কত? নিশ্চয়ই বৃত্তাকার কক্ষপথ নয়, উপবৃত্তাকার কক্ষপথ। কিন্তু এই উপবৃত্তাকার কক্ষপথের খুব সামান্য অত্যন্ত ক্ষুদ্র দূরত্ব যদি আমরা কল্পনা করে নিই, তাহলে সেটা একটা বৃত্তাকারী অংশ দাঁড়াবে। বৃত্তাকার অংশে তোমার ব্যাসার্ধ কোনটা হবে না, আই আর এফ এর মোটামুটি মিডিলে যদি একটা পয়েন্ট ধরে নাও, তাহলে এই সূর্য থেকে ওই মিড পয়েন্টের যা দূরত্ব, এই যে মিড পয়েন্টের দূরত্ব, এই মিড পয়েন্টের দূরত্বটাই হবে ব্যাসার্ধ, ধরে নিচ্ছি আর হচ্ছে ব্যাসার্ধ। ক্ষেত্রফলটা কিভাবে আঁকবো, এই আর থেকে একটা লম্ব টেনে দাও, তার উপরে তোমার এই সূর্য থেকে যে আই ইনিশিয়াল পয়েন্ট, এই রেখাটার উপরে একটা লম্ব টেনে দাও এবং লম্বটাকে একটু বাড়িয়ে দাও বোথ সাইডে। এই লম্ব আঁকা হলো। ঠিক আছে, লম্বটা এই ছবিতে পথটার উপরে অবস্থিত নয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে এই পথটাই হয়ে যাবে তোমার অভিলম্ব। ঠিক আছে, যেহেতু আই আর এফ এর দূরত্বটা অত্যন্ত ক্ষুদ্র, তাই এই যে লম্বটা টেনেছি ছবিতে দেখানো সম্ভব নয়, কিন্তু বাস্তবে এই পথটাই হয়ে যাবে দুটোর মধ্যে লম্ব। আচ্ছা, তাহলে কি পরিমাণ ক্ষেত্রফলটা যদি নির্ণয় করতে হয়, এটা দেখো একটা ত্রিভুজ গঠিত হয়েছে, ত্রিভুজ।
এই ত্রিভুজের যার ক্ষেত্রফল সেটাই হচ্ছে এই সংযোজক সরলরেখাটা যতটা পথ গেছে তার ক্ষেত্রফলটা হবে। ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করব? না, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে সূর্যটাকে কিছু একটা নাম দাও, সূর্যটাকে x নাম দিচ্ছি। তাহলে ডেল্টা টি সময় কৌণিক সরণ সমান ডেল্টা থিটা। ডেল্টা টি এটা অতি ক্ষুদ্র, ডেল্টা থিটা এইটাও অতি ক্ষুদ্র, দুটোই অত্যন্ত ক্ষুদ্র। এখন ত্রিভুজ এক্স আই এফ, এক্স আই এফ মানে কি? এক্স আই হচ্ছে সংযোজক সরলরেখাটা প্রাথমিক অবস্থানে, আর এফ সংযোজক সরলরেখা অন্তিম অবস্থানে। এই এক্স আই আর এফ এই যে ত্রিভুজ, এটা একটা ত্রিভুজই হবে। এর ক্ষেত্রফল এটা প্রায় ইকুইভ্যালেন্ট টু হবে, প্রায় সমান সমান হবে। এই যে লম্বটা আমরা টানলাম, এটা যদি জি নাম দিয়ে দিই এফ জি, তাহলে এটা হবে সমান ত্রিভুজ এক্স জি এফ এর ক্ষেত্রফল। কেন সমান হবে? অন্যরকম ভাবেও ভেবে দেখতে পারো যে এই যে লম্বটা টেনেছি, দেখো এইটুকু পোরশন, এই যে কালো কালার করে দিলাম, এইটুকু পোরশন দেখো ত্রিভুজটার বাইরে অবস্থিত, এইটুকু ক্ষেত্রফলকে আমরা বাদ দিয়ে দিয়েছি। কিন্তু এই যে ব্ল্যাক কালারের পোরশনটা, এইখানে আরেকটা পোরশন আছে, এটা গতিপথের বাইরে অবস্থিত, কিন্তু এইটাকে আমরা ইনক্লুড করেছি। এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল, দুটো ক্ষেত্রফল সমান, তাহলে একটাকে বাদ দিলাম, একটাকে এখানে যোগ করলাম, আলটিমেটলি ক্ষেত্রফলটা একই থাকবে। আচ্ছা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বার করো। এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটাই ভূমি কোনটা? না, যেহেতু পথের দৈর্ঘ্যটা অত্যন্ত কম, এই যে ব্যাসার্ধটা রয়েছে, এই ব্যাসার্ধটাই হয়ে যাবে তোমার ভূমির কাজ করবে, সমান হাফ। ভূমি মানে ব্যাসার্ধ হচ্ছে 8টা, উচ্চতা, উচ্চতা মানে এই যে লম্বটা টেনেছি, লম্বের দৈর্ঘ্যটা মানে এফ থেকে জি পর্যন্ত। এখন লম্বের দৈর্ঘ্যটা কত বলতে পারি? যদি ব্যাসার্ধটা r হয়, তাহলে নিশ্চয়ই f থেকে g এটা বৃত্তের খানি বৃত্তচাপ হিসেবে কল্পনা করে দিতে হবে। f থেকে g চাপ সমান কি? বৃত্তচাপ সমান কোণ ইনটু ব্যাসার্ধ, মানে r ইনটু ডেল্টা। ছবি আবছা আছে না সেই একই রকমই আছে? ওই ছবিটা আবছা আছে না একই রকমের আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এই তোমার ক্ষুদ্র ক্ষেত্রফল, ওইটুকু পথটা এখন প্রমাণ করতে হবে যে এই ক্ষুদ্র ক্ষেত্রফলটা যে কোনো সময়ের সাপেক্ষে একই থাকবে। মানে নেক্সট অপরটাকে মুছছি। আচ্ছা, এখন অন্য কোনো একটা জায়গায় এই একই ডেল্টা টি সময় যদি একটা ক্ষেত্রফল কল্পনা করি, তাহলে সেই ক্ষেত্রফলটা একই হবে, অর্থাৎ সময়ের সাপেক্ষে ক্ষেত্রফল পরিবর্তনের হারটা একই। কেপলার দ্বিতীয় সূত্র যদি এক কথায় বলা হয়, তাহলে সময়ের সাপেক্ষে ক্ষেত্রফল পরিবর্তনের হার সমান ধ্রুবক। কেপলারের দ্বিতীয় সূত্রটা এক কথায় যদি বলি, তাহলে এরকম দাঁড়াবে, সমান সমান সময় অবকাশে একই পরিমাণ ক্ষেত্রফল যদি অতিক্রম করে, তার মানে ক্ষেত্রফল পরিবর্তনের হারটা ধ্রুবক হবে সময়ের সাপেক্ষে।
তাহলে সময়ের সাপেক্ষে ক্ষেত্রফল পরিবর্তনের হারটা নির্ণয় করো। তাহলে ডেল্টা এ বাই ডেল্টা টি, সময়ের সাপেক্ষে ক্ষেত্রফল হচ্ছে ডেল্টা এ, সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার ডেল্টা এ বাই ডেল্টা টি সমান কত হবে না হাফ ইনটু আর স্কয়ার, আরটা তো ধ্রুবক, তাহলে ডেল্টা থিটা বাই ডেল্টা টি, উভয় পক্ষকে ডেল্টা দিয়ে ভাগ করি। এখন যদি ডেল্টা টিটা অত্যন্ত ক্ষুদ্র হয় তাহলে এইটাকে যদি ডেল্টা টি এটা টেন্ডস টু 0 হয়, 0 শূন্যের কাছাকাছি হয়, তাহলে এই ফর্মুলাটাকে আমরা লিখতে পারি dA dt সমান হবে হাফ ইনটু r স্কয়ার d থিটা dt। এটা একটা ফর্মুলা আছে। dA dt টা হচ্ছে ক্ষেত্রফল পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে, আর এই সাইডে কি এসেছে হাফ r স্কয়ার d থিটা dt বলে একটা টার্ম এসেছে। d থিটা dt টা কি, d থিটা হচ্ছে ক্ষুদ্র পরিমাণ কোণ বা কৌণিক সরণ, আর dt টা হচ্ছে সময়। কৌণিক সরণ, সরণ বাই সময় মানে হচ্ছে তোমার কৌণিক বেগ। তার মানে d থিটা dt এর জায়গাতে আমরা কৌণিক বেগ ওমেগা লিখে দিতে পারি। dA dt সমান হাফ r স্কয়ার ইনটু ওমেগা, d থিটা dt সমান ওমেগা লিখলাম। এই ধরনের একটা ফর্মুলা এলো। এখন এই ওমেগা ইনটু r স্কয়ার এই টার্মটা কি ইন্ডিকেট করে খেয়াল করে দেখো, বৃত্তীয় গতি চ্যাপ্টারে, দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টারে কৌণিক ভরবেগ একটা পড়েছিলাম। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ L সমান কত হয়, L এর ফর্মুলা হয় I ইনটু ওমেগা, এই জাতীয় একটা ফর্মুলা হয় I ইনটু ওমেগা। I এর ফর্মুলা আবার কি না, একটা ক্ষুদ্র কণার জন্য I এর ফর্মুলা হচ্ছে m ইনটু r স্কয়ার, m নিতে হয় সামেশন ওভার m r স্কয়ার, আর যেহেতু এখানে একটাই কণা আছে ঘুরছে তাহলে m ইনটু r স্কয়ার, আর একটা ওমেগা টার্ম আছে m r স্কয়ার ইনটু ওমেগা। এখানে দেখো r স্কয়ার ইনটু ওমেগা বলে একটা টার্ম এসেছে, আর এইখানেও একটা r স্কয়ার ইনটু ওমেগা বলে টার্ম আছে। তাহলে r স্কয়ার ইনটু ওমেগা এটা জায়গায় কি লিখতে পারি, নিশ্চয়ই m ডিভাইড বাই m, m টা কিন্তু এই সাইডে নিয়ে চলে আসছে, তাহলে m ডিভাইড বাই, তাহলে dA dt এটা সমান হবে হাফ r স্কয়ার ইনটু ওমেগা এর জায়গায় l বাই m এটা লিখলাম। l বাই m লেখার উদ্দেশ্যটা কি না, l টা হচ্ছে কৌণিক ভরবেগ। খেয়াল করে দেখো, একটা সূর্যের চারিদিকে যখন পৃথিবী বা অন্য কোনো একটা গ্রহ আবর্তন করে ঘুরে, তখন বাইরে থেকে কেউ বল প্রয়োগ করে না, যা বল প্রযুক্ত হয় সেটা হচ্ছে সূর্য আর পৃথিবীর নিজেদের মধ্যে একটা বল প্রযুক্ত হয়। কারণ বাইরে থেকে যদি কেউ বল প্রয়োগ না করে টর্ক প্রযুক্ত হবে না, আর টর্ক যদি প্রযুক্ত না হয় তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কৌণিক ভরবেগটা ধ্রুবক থাকবে। বাইরে থেকে যেহেতু কোনো টর্ক প্রযুক্ত হচ্ছে না, অর্থাৎ কৌণিক ভরবেগ L এর রাশিটা হচ্ছে ধ্রুবক রাশি। তার মানে এই দিকে যেটা পেলাম, এই সাইডে যে টার্মটা আছে L এটা হচ্ছে ধ্রুবক, আর m টা কি, m টা হচ্ছে যে গ্রহটা ঘুরছে তার ভর। আর পৃথিবীর ভর নির্দিষ্ট, এটা কখনো চেঞ্জ করবে না, তার মানে m এটা হচ্ছে একটা ধ্রুবক রাশি। তার মানে এই দিকে যে পুরো রাশিটা পাওয়া গেছে পুরোটাই হচ্ছে একটা ধ্রুবক। তাই dA dt অর্থাৎ ক্ষেত্রফল পরিবর্তনের হার এটা হচ্ছে ধ্রুবক, অর্থাৎ সময়ের সাপেক্ষে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন ঘটবে না। এইখানে dt সময়ে যতটা ক্ষেত্রফল অতিক্রম করবে, অন্য কোনো একটা জায়গায় dt টাইমে সেই সমপরিমাণ ক্ষেত্রফলই ও অতিক্রম করে যাবে। এই হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্রের প্রমাণ। উপবৃত্তাকার কক্ষপথে বেগ, কারণ যে কোনো একটা উপবৃত্তাকার কক্ষপথ ধরুন এরকম হচ্ছে, এটা একটা উপবৃত্তাকার কক্ষপথ, মোটামুটি সূর্য আছে, যে কোনো একটা ফোকাসে এখানে আছে সূর্য, আর চারিদিকে পৃথিবী ঘুরছে। ধরেন যে কোনো একটা সময় পৃথিবী এইখানে আছে, এখানে পৃথিবী আছে, আবার কোনো একটা টাইমে পৃথিবী এইখানে চলে এসেছে, এখানে চলে এসেছে। কারণ দুটো জায়গায় পৃথিবীর বেগটা কিন্তু একই হবে না। ধরে নিচ্ছি পৃথিবী এই দিক থেকে এই দিকে ঘুরছে, এইখানে যখন আসে তখন পৃথিবীর বেগ বৃত্তাকার পথে ঘুরলে বেগটা তো স্পর্শক বরাবর হয়। ধরে নিচ্ছি এইখানে পৃথিবীর বেগটা হচ্ছে v1, যখন এইখানে আসে তখন বেগটা স্পর্শক বরাবরই হবে। ধরে নিচ্ছি এই রকম মুহূর্তে পৃথিবীর বেগটা হচ্ছে v2। দূরত্বটা কত, সূর্য থেকে এইখানে পৃথিবীর দূরত্বটা ধরে নাও r1,
আর এই যেখানে পৃথিবীর দূরত্বটা ধরে নাও r2, r1 টা বেশি r2 টা কম। এখন পৃথিবী বা যে কোনো গ্রহ যখন উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, বাইরে থেকে কোনো বল বা টর্ক প্রয়োগ করা হয়নি, হচ্ছে না। সুতরাং এখানে মোট কৌণিক ভরবেগের কোন রকম কোনো পরিবর্তন ঘটবে না, কৌণিক ভরবেগটা ধ্রুবক থাকবে, যেহেতু কোনো টর্ক বা বল প্রয়োগ করা হচ্ছে না। কারণ কৌণিক ভরবেগ যদি ধ্রুবক থাকে, সেই থিওরিটা অ্যাপ্লাই করো যে এইখানে কৌণিক ভরবেগ যা হবে এইখানে কৌণিক ভরবেগ একই হবে। কারণ কৌণিক ভরবেগের ফর্মুলাটা কি, যা আগে লেখা হলো, কৌণিক ভরবেগ L সমান হয় I ইনটু ওমেগা। I ইনটু ওমেগা এই ফর্মুলাটাকে চেঞ্জ করা যায়, I মানে কি m ইনটু r স্কয়ার, এই টাইপের ফর্মুলা হবে, সামেশন ওভার হয়, এখানে একটাই মাত্র কোণ r দূরত্ব, তাহলে m ইনটু r স্কয়ার ইনটু ওমেগা। কিন্তু এখানে আমরা কি ধরেছি, রৈখিক বেগ ধরেছি, v v আনতে হবে। v কিভাবে আনবো না, আমরা জানি ওমেগা সমান হয় v বাই r, বা v সমান ওমেগা ইনটু r, তাহলে ওমেগার জায়গায় v বাই r বসিয়ে দাও, তাহলে m r স্কয়ার, ওমেগার জায়গায় v বাই r বসালাম, একটা r দেখো কাটা যাবে, তাহলে পড়ে থাকবে m ইনটু v ইনটু r, mvr হচ্ছে কৌণিক ভরবেগ। সব ফর্মুলাগুলো কাজে লাগবে, I ইনটু ওমেগা এটাও ফর্মুলা, m r স্কয়ার ওমেগা এটাও ফর্মুলা, m ইনটু v ইনটু r এটাও একটা ফর্মুলা। এক্ষেত্রে m ইনটু v ইনটু r এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো, m সমান ফর্মুলাটা কাজে লাগাবো, তাহলে কৌণিক ভরবেগ যেহেতু টর্ক প্রযুক্ত হচ্ছে না, কৌণিক ভরবেগ একই থাকবে। আমরা এখানে কৌণিক ভরবেগটা যদি আমরা L1 ধরে নিই, L1 সমান কত হবে, m মানে ভর আগে যা ছিল তাই, v টাকে v1 ধরেছি, আর ব্যাসার্ধ আপাতত ব্যাসার্ধ কত r1, তাহলে L1 এখানে কৌণিক ভরবেগ হচ্ছে এইটা। যখন পৃথিবী ঘুরতে ঘুরতে এইখানে চলে এলো, এরকম একটা জায়গায় কৌণিক ভরবেগ যদি L2 হিসাবে আমরা ধরে নিই, L2 সমান কত হবে, ফর্মুলা একই, বস্তুর পৃথিবীর ভর তো একই আছে, ma আছে, mv, v বলতে এখানে v2, বেগটা v2 ধরেছি, ব্যাসার্ধটাও চেঞ্জ হয়ে গেছে r2। আর কৌণিক ভরবেগে কোনো পরিবর্তন হবে না, মানে L1 সমান L2 হবে। কি না, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, আচ্ছা যেহেতু কৌণিক ভরবেগ একই থাকবে, চেঞ্জ হবে না, তাহলে L1 আর L2 দুটো সমান হবে, L1 আর L2 দুটো সমান করে দাও, দুটো L1 আর L2 দুটো সমান করে দিলে দেখো m গুলো কাটা যাবে, L1 এর জন্য পড়ে থাকবে v1 r1, আর L2 এর জন্য পড়ে থাকবে v2 r2। এখান থেকে দেখো v1 বাই v2 সমান পাবে r2 বাই r1। এখান থেকে কি কনক্লুশন আমরা নিতে পারি, দেখো r2 ছবিতে কি এইটা হচ্ছে r2, ঠিক আছে, r2 টা গ্রেটার দ্যান r1, r2 টা লেস দ্যান, r2 টা ছোট r1 টা বড়, r2 টা লেস দ্যান r1, উপরেরটা ছোট নিচেরটা বড়, তার মানে এই সাইডেও উপরেরটা ছোট হবে নিচেরটা বড় হবে, তার মানে v1 টা লেস দ্যান হবে v2, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক দাঁড়াচ্ছে। অর্থাৎ কি দাঁড়ালো, v1 টা লেস দ্যান v2, v1 কোথায় বেগ, এইখানে দূরবর্তী স্থানে, তাহলে দূরবর্তী স্থানে বেগটা কম হবে, যখন সূর্যের কাছাকাছি চলে আসবে v2 এর মানটা বেশি, অর্থাৎ বেগটা বেড়ে যাবে। এই কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র যদি আমরা প্রয়োগ করতে, হার্টকে বলে যে কোথাও একটা সূর্য আছে, সূর্যকে একটা ফোকাসে রেখে বিভিন্ন উপবৃত্তাকার কক্ষপথে গ্রহগুলো ঘুরছে, এবং কোনো একটা গ্রহের পর্যায়কাল, কোন একটা গ্রহের পর্যায়কাল, ধরে নিচ্ছি একটা গ্রহ পৃথিবী ধরে না, এইখান থেকে চলতে শুরু করলো, পর্যায়কাল বলতে কি বোঝায়, এইখান থেকে চলতে শুরু করে পুরো এক পাক ঘুরে আসতে যে টাইমটা লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল। ধরে নিচ্ছি এক পাক ঘুরে আসতে টাইম লাগবে t, পৃথিবীর পর্যায়কাল হচ্ছে 365 দিন, তাহলে পর্যায়কাল হচ্ছে t। কেপলারের তৃতীয় সূত্র বলে এই যে পর্যায়কাল তার বর্গটা, পর্যায়কালের স্কয়ার, এটা সমানুপাতিক হবে এই উপবৃত্তাকার কক্ষপথের যেটা পরাক্ষ,
এটা হচ্ছে পরাক্ষ। অর্ধ পরাক্ষের ঘনফলের সমানুপাতিক। অর্ধ পরাক্ষ পুরোটাকে যদি পরাক্ষ হিসাবে ধরি, অর্ধ পরাক্ষ মানে তার অর্ধেকটা, ধরে যে অর্ধ পরাক্ষ এটা হচ্ছে আর তার ঘনফলের সমানুপাতিক, তাহলে আর কিউ এর সাথে সমানুপাতিক। এই যে অর্ধ পরাক্ষ উপবৃত্তাকার কক্ষপথে, এইটাই বৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে ব্যাসার্ধ হিসাবে কাজ করবে। মোটামুটি এই মিড পয়েন্টটাকে যদি ধরে নিই, তাহলে মিড পয়েন্টটাকে ধরে যদি একটা বৃত্তাকার পথ কল্পনা করা হয়, তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে আর। এই হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। গ্রহ উপগ্রহের গতি ধরে নাও কোন একটা গ্রহ বা উপগ্রহ এরকম একটা বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে, কোন গ্রহ বা উপগ্রহ। আর কেন্দ্রে, ঠিক কেন্দ্রতে আছে সূর্য। সূর্য হতে পারে বা অন্য কিছু হতে পারে, ঠিক আছে। যদি গ্রহ হয় তাহলে কেন্দ্রে আছে সূর্য, আর যদি উপগ্রহ হয় তাহলে কেন্দ্রে আছে গ্রহটা, তার চারিদিকে উপগ্রহ ঘুরছে। কেন্দ্রে যে আছে তার ভর ধরে নাও m, সাপেক্ষ দিয়ে 0 ধরে নিচ্ছি। কোন একটা গ্রহ এর চারিদিকে ঘুরছে, এখানে গ্রহটা আছে, পৃথিবীও হতে পারে, এর ভর ধরে নিচ্ছি ক্যাপিটাল M। কি বার করব, এই উপগ্রহটা কত বেগ নিয়ে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে। ধরে নাও সূর্য থেকে গ্রহটার দূরত্ব কিছু একটা r ব্যাসার্ধের বৃত্তপথে গ্রহটা ঘুরছে। তাহলে এর আগে বৃত্তীয় গতি চ্যাপ্টারে আমরা জেনেছিলাম যে কোনো একটা বস্তুকে যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরতে হয় তাহলে একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়। তাহলে m ভরের গ্রহটাকে যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরে, এর ঘোরার জন্য একটা অভিকেন্দ্র বল প্রয়োজন। অভিকেন্দ্র বল প্রয়োজন। কতটা অভিকেন্দ্র বল প্রয়োজন হবে? যদি আমরা ধরে নিই যে গ্রহটা v বেগ নিয়ে ঘুরছে, v বেগ নিয়ে পুরো দিকে ঘুরছে, তাহলে অভিকেন্দ্র বলের ফর্মুলা কি হয়? mv² বাই r। তাহলে এই ক্ষেত্রে mv² বাই r, এটা হচ্ছে অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে না, যদি কোনো একটা টাইমে গ্রহটা এখানে থাকে, এই হচ্ছে গ্রহটা, তাহলে অভিকেন্দ্র বল কাজ করবে কেন্দ্রের দিকে। এখন কে এই অভিকেন্দ্র বল সরবরাহ করবে? এটা তো আর সুতো দিয়ে যোগ নেই যে সুতো বেঁধে কেউ একটা ঘুরোচ্ছে, সুতো দিয়ে অভিকেন্দ্র বলটা কাজ করবে। এই ক্ষেত্রে অভিকেন্দ্র বল সরবরাহ করবে কে না, এই যে কেন্দ্রে সূর্য আছে, সূর্যটা গ্রহটাকে সবসময় নিজের দিকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের দিকটাও কেন্দ্রের দিকে, অভিকেন্দ্র বল যেটা প্রয়োজন তারও দিক কেন্দ্রের দিকে প্রয়োজন। তাহলে এই মহাকর্ষীয় যেটা আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাই অভিকেন্দ্র বল সরবরাহ করবে। এক্ষেত্রে মহাকর্ষ বল সমান কত কাজ করবে? এর ভর m, এর ভর m0, তাহলে ফর্মুলা অনুসারে g m1 মানে m0, m2 মানে m gmm বাই r², এই জাতীয় ফর্মুলা। যেহেতু মহাকর্ষ বল কেন্দ্রের দিকে, অভিকেন্দ্র বলও কেন্দ্রের দিকেই প্রয়োজন, তাহলে নিশ্চয়ই এইটাই মহাকর্ষ বলটাই অভিকেন্দ্র বল সরবরাহ করবে। এই দুটো একটা আরেকটার সাথে সমান হবে, দুটোকে সমান করে দাও, তাহলে m v² বাই r সমান হবে g m0 ক্যাপিটাল M বাই r²। এখান থেকে দেখো v এর ফর্মুলা বেরিয়ে যাবে, এই ক্যাপিটাল M এদিকে ক্যাপিটাল M ক্যান্সেল করে গেল, এদিকে একটা r আছে, r² আছে, একটা ক্যান্সেল করবে, তাহলে v সমান দাঁড়াবে √ওভার ক্যাপিটাল G m0 বাই r। এই বেগে একটা গ্রহ প্রদক্ষিণ করবে। এখন দেখো প্রদক্ষিণ বেগের যা ফর্মুলা বেরোলো, এই বেগটা কিন্তু বারবার নির্ণয় করতে হবে, তাই ফর্মুলাটা মনে রাখবে। g টা কি, m0 টা কি, r কি, আর v টা কি? v টা কার বেগ? যে গ্রহটা ঘুরছে তার প্রদক্ষিণ বেগ। কিন্তু দেখো ফর্মুলার ভেতরে কোথাও গ্রহটার ভর m এখানে নেই, m টা কাটা গেছে। তার মানে নিশ্চয়ই কোনো একটা গ্রহ যে ঘুরছে, গ্রহের বেগটা তার নিজের ভরের উপর নির্ভর করে না। গ্রহটা ভারী হোক বা হালকা হোক, একই বেগে প্রদক্ষিণ করবে যদি ব্যাসার্ধটা একই থাকে তবে। এখন বেগটা কার উপর নির্ভর করছে না, m0 এর উপর নির্ভর করছে। m0 টা কি? m0 হচ্ছে কেন্দ্রে যে আছে তার ভর, অর্থাৎ
এখানে কেন্দ্রে আছে সূর্য, তাহলে সূর্যের ভরের উপর নির্ভর করছে গ্রহটার বেগ কত হবে। অর্থাৎ পৃথিবী কত বেগে ঘুরবে এটা পৃথিবীর ভরের উপর নয়, সূর্যের ভরের উপর নির্ভর করবে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল যে কোনো গ্রহ 8টা ব্যাসার্ধ যে কক্ষপথে ঘুরছে তার ব্যাসার্ধটা মানে দূরত্ব, সূর্য থেকে দূরত্ব। এই যে প্রদক্ষিণ বেগের ফর্মুলা, যেটা খেয়াল রাখবে এর মান ওর নিজের ভরের উপর নির্ভর করে না। এই যে প্রদক্ষিণ বেগ, এই বেগ হচ্ছে রৈখিক বেগ। এখন অনেক সময় বলে ওর কৌণিক বেগ কত, কৌণিক বেগ ওমেগা যদি ক্যালকুলেট করতে হয়, কৌণিক বেগ ওমেগা, ওমেগা সমান কি আমরা জানি, ওমেগা সমান জানি ভি বাই আর। ভি এর ফর্মুলা এটা বেরিয়েছে, আর দিয়ে ভাগ করলে ওমেগা বেরিয়ে যাবে। তাহলে ওমেগা সমান হবে 1 বাই r ইনটু রুট ওভার ক্যাপিটাল জি m0 বাই r। এটা হচ্ছে v বাই r, এই ফর্মুলা ওমেগা কৌণিক বেগ। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই গ্রহটার পর্যায়কাল কত হবে নির্ণয় করতে হবে, পর্যায়কাল নির্ণয়। কারণ কেপলারের তৃতীয় সূত্র যেটা সেটা প্রমাণ করতে হবে। পর্যায়কাল ঠিক, যে পর্যায়কাল কিভাবে নির্ণয় করব, পর্যায়কাল মানে কি এইখান থেকে যদি যাত্রা শুরু করে এক পাক ঘুরে আবার এইখানে ফিরে আসতে কতটা টাইম লাগবে, এক পাক ঘুরতে সময়। এখন এক পাক যদি ঘুরতে হয় তাহলে ও কতটা পথ দূরত্ব অতিক্রম করবে, নিশ্চয়ই যেহেতু ব্যাসার্ধটা r ধরেছি তার মানে এই পথটার পরিধি 2 পাই r পরিমাণ পথ অতিক্রম করবে। কত বেগ নিয়ে অতিক্রম করছে, আর v বেগে যাচ্ছে, তাহলে 2 পাই r বাই v। এটা হচ্ছে সময়। সময় সমান কি আমরা জানি, সময় সমান হচ্ছে দূরত্ব বাই দ্রুতি বা বেগ সমান হচ্ছে সময়। তাহলে এক পাক ঘুরতে কতটা দূরত্ব যাচ্ছে 2 পাই r, কত বেগ নিয়ে যাচ্ছে v বেগ নিয়ে, তাহলে দূরত্ব বাই দ্রুতি বা বেগ সমান হচ্ছে সময়। এক পাক ঘুরতে যতটা সময় লাগবে, তাহলে এখান থেকে t বেরিয়ে যাবে, t সমান 2 পাই r, 2 পাই r। আর নিচে আছে v, v এর ফর্মুলা তো বার করেছো, এটা v এর ফর্মুলাটা এখানে বসিয়ে দাও, নিচে আছে তার মানে উল্টে যাবে, রুট ওভার অফ r বাই g m0। এটা হচ্ছে পর্যায়কালের ফর্মুলা। বোথ সাইডে যদি স্কয়ার করে দাও, দেখো কেপলারের তৃতীয় সূত্রটা প্রমাণিত হয়ে যাবে। বোথ সাইডে যদি স্কয়ার করি তাহলে এই সাইডে t স্কয়ার সমান হবে, এই দিকটা স্কয়ার করলে রুটটা উঠে যাবে আর বাকি পড়ে থাকবে 4 পাই স্কয়ার। এইটার জন্য r স্কয়ার, আর ভেতরে একটা r আছে, r কিউ চলে আসবে, আর নিচে g m0। এই ফর্মুলাটা খেয়াল করে দেখো যে 4 পাই স্কয়ার আর g ইনটু m0 এই পুরোটা হচ্ছে ধ্রুবক রাশি। পুরোটা যদি ধ্রুবক হয় তাহলে অতি অবশ্যই t স্কয়ার ভ্যারি করবে আর কিউ এর সাথে। অর্থাৎ পর্যায়কালের বর্গটা ব্যাসার্ধের ঘনফলের সাথে সমানুপাতিক। এটাই তোমার কেপলারের তৃতীয় সূত্র।